হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের আজকে ডে 5 ক্লাস অর্থাৎ পঞ্চম দিন। তোমাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের এই সিরিজগুলো নিয়ে আসা এবং এখানে কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখো, আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাসের ইউনিট 1 তোমাদের জানো, তোমরা বইয়ের সিলেবাসটা দেখবে। ইউনিট 1 এ তোমাদের আছে 3টা পার্ট। এবার 3টা পার্টের মধ্যে আমি প্রতিগুলো পার্টকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করেছি। তার মধ্যে ইউনিট 1 আর ইউনিট 2 দুটো পার্ট রয়েছে, ধ্যান দিবা। ইউনিট 1 ইউনিট 2 দুটো পার্ট রয়েছে। এবার দুটো পার্টের মধ্যে প্রথম পার্টে রয়েছে 3টে পোর্শন। এবার 3টা পোর্শনের প্রথম পোর্শনটাকে আমরা 5 দিনের ক্লাসে ভাগ করেছি, তার আজকে শেষ ক্লাস। এবং তারপরে আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যত ধরনের এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে ম্যাচিং থেকে শুরু করে ইচ এন্ড এভরি টাইপ অফ কোশ্চেন্স নিয়ে আমরা কিন্তু তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করব। কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। ভিউজ যত বেশি হবে তত কিন্তু ক্লাসগুলো করতে ভালো লাগে, তাই না? তো এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বা আমাদের চ্যানেলটিতে 1000-এর কাছাকাছি স্টুডেন্ট, কিন্তু একটা সময় পরে কিন্তু আরো অনেক বেশি স্টুডেন্ট হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে ভালো রেজাল্ট করতে চায় তাদের সঙ্গে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, এটা প্রথম তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। তো আজকের লাস্ট ক্লাসে ফ্রাঁসোয়া বার্নিয়ে, এবার এই ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব তোমাদের সঙ্গে এবং তারপরেই কিন্তু আমাদের ইউনিট 1 এর প্রথম পার্ট কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে ইউনিট 3 মানে ইউনিট 2 মানে ইয়ার 1 এর আমরা দ্বিতীয় পার্ট শুরু করব, যেখানে ভক্তিজম, সুফিজম এগুলোর উপরে আছে। তারপরে 3 নম্বর পার্টে বিজয়নগর, বাহমানিস, বাংলা এগুলো সম্পর্কে আমরা পড়বো। তারপরে ইউনিট 2 তে আমরা সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ওগুলোতে চলে যাব। তো তোমাদের সেমিস্টারের পরীক্ষা আস্তে আস্তে আমি কিন্তু পুরো ইতিহাস ক্লাসগুলো প্রতিনিয়ত প্রতিদিন কমপ্লিট করাবো। চলো শুরু করছি আজকের ডে 5 এর ক্লাস। ফ্রাঁসোয়া বার্নিয়ের ব্যক্তিগত পরিচয় এবং ভারতে তার আগমন সম্পর্কে জেনে নেব। কি বলছে, পরিচয় ও শিক্ষার কথা যদি আমরা জানতে চাই, জন্ম 1620 খ্রিস্টাব্দে ফ্রান্সের আজু প্রদেশের এক কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল। তাহলে ফ্রান্সে জন্ম হয়েছিল ফ্রাঁসোয়া বার্নিয়ে। দেখো, ফ্রাঁসোয়া ফ্রান্স কথাটা একটু রিলেট করে পড়াশোনা করো, দেখবে হয়ে যাবে। তাহলে ফ্রান্সের কোন জায়গায় 1620 খ্রিস্টাব্দে আজু প্রদেশে জন্মগ্রহণ করেছিল? এক এগ্রিকালচারাল ফ্যামিলিতে, অর্থাৎ কৃষক পরিবারে। তার শিক্ষার কথা যদি বলি, দার্শনিক গ্যাসেন্ডির ছাত্র ছিলেন তিনি এবং 1652 সালে চিকিৎসা শাস্ত্রে এমডি ডিগ্রি কিন্তু লাভ করেছিলেন ফ্রাঁসোয়া বার্নিয়ে। তার ভারতে প্রবেশ ঘটে, সুরাট বন্দরে আগমন ঘটে এবং 7 বছর সেখানে অতিবাহিত করেন, অর্থাৎ ভারতবর্ষে তিনি কাটিয়েছিলেন। প্রথমে দারা সুকোহ এবং পরে ঔরঙ্গজেবের দরবারে তিনি চিকিৎসকের কাজ কিন্তু করেছিলেন। যেহেতু চিকিৎসা শাস্ত্রে তিনি এমডি করেছিলেন এবং পণ্ডিত ছিলেন চিকিৎসা শাস্ত্রে, সেহেতু ফ্রাঁসোয়া বার্নিয়ে কিন্তু কি হয়েছিল, ঔরঙ্গজেবের দরবারে বহুদিন তিনি কাজ করেছিলেন, প্রায় 7 বছর দীর্ঘ। ক্লিয়ার? ওকে। নেক্সট, তার ভ্রমণ বৃত্তান্তের নাম কি? তার ভ্রমণ বৃত্তান্ত এবং ঐতিহাসিক প্রকাশনা ট্রাভেলস ইন দা মোগল এম্পায়ার। এই যে এখানে বইটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ট্রাভেলস ইন দা মোগল এম্পায়ার 1565 টু 1668। এই সময়কালের মধ্যে বইটা তিনি, মানে এই সময়কালের ইতিহাস তোমরা পাবে এই বইটার মধ্যে। ক্লিয়ার? ফ্রাঁসোয়া বার্নিয়ার। ওকে। তো তার বিশ্ববিখ্যাত ভ্রমণ বৃত্তান্তের ইংরেজি অনুবাদ এটা। উৎসর্গ যদি বলি, তার রচনাগুলো ফরাসি সম্রাট চতুর্দশ লুইকে কিন্তু উৎসর্গ করেছিলেন। ফ্রান্সের সম্রাট ছিলেন, তোমরা নবম শ্রেণীতে পড়েছো ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের ব্যাপারে। বিবরণীর ধরন যদি বলি, বন্ধু ও ফরাসি মন্ত্রী কোলবার্টকে লেখা চিঠির আকারে কিন্তু এগুলো সব বর্ণিত হয়েছিল। এটা কিন্তু অনেকটা পত্র টাইপের। প্রথম ভারতীয় মুদ্রণ 1826 সালে কলকাতার ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছিল, এই ট্রাভেলস ইন দা মুঘল এম্পায়ার। ওকে ওকে। নেক্সট, মুঘল উত্তরাধিকার যুদ্ধ এবং চরিত্রায়ন কি বলেছেন দেখো। শাহজাহানের অসুস্থতার পর 4 পুত্রের সিংহাসন নিয়ে যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন কিন্তু এই ফ্রাঁসোয়া বার্নিয়ে। যে শাহজাহানের 4 জন পুত্র ছিল, সেই পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ নিয়ে যে ঝামেলা সৃষ্টি হয়েছেন বা যুদ্ধ হয়েছিলেন, তার প্রত্যক্ষদর্শী সরাসরি নিজের চোখে লক্ষ্য করেছিলেন ফ্রান্সের সম্রাট কিন্তু ফ্রাঁসোয়া বার্নিয়ে। ক্লিয়ার? বলছে, দারা সুকোহ বদমেজাজি ও উদারচেতা ছিলেন, সুজা বুদ্ধিমান এবং কৌশলী ছিলেন, ঔরঙ্গজেব তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন ছিলেন এবং মুরাদ চারিত্রিক দুর্বলতাপূর্ণ ছিলেন। এবার এই যে 4 ভাই, 1 ভাই, 2 ভাই, 3 ভাই, 4 ভাই, এই 4 ভাইয়ের মধ্যে কিন্তু ঔরঙ্গজেব কিন্তু পরবর্তীকালে সিংহাসন লাভ করেছিল। ক্লিয়ার?
বিষয়গুলো বুঝবে। আমি খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনা করছি বিষয়গুলো, যেন তোমাদের পড়তে সুবিধা হয়, তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো, এই নিয়ে কিন্তু আমার এই উপস্থাপনা। এবার কি বলছে, মুঘল দরবার ও আভিজাত্য আমখাস সম্পর্কে আমরা একটু জেনে নেব। সম্রাটের সাধারণ দরবার কক্ষ, যেখানে তিনি প্রতিদিন প্রজাদের দর্শন দিতেন। উৎসবে সম্রাট সোনা এবং রেশমের কারুকার্যময় পোশাকে কিন্তু এই জায়গায় বসতেন, সেই জায়গাটাকে বলা হতো আমখাস। খানিকটা এই ধরনের চিত্রটা আমরা উপস্থাপনা করেছি তোমাদের সামনে। দেন হারেম ও গোসলখানা। হারেম ছিল মুঘল অন্দরমহল, মনে রাখতে হবে, ম্যাচিং করে প্রশ্ন আসবে। একদিকে আমখাস দিয়ে দিল, যেখানে তিনি প্রজাদের দর্শন দিতেন। হারেম কি ছিল? মুঘল অন্দরমহল। গোসলখানা ছিল একটি নিভৃত কক্ষ, যেখানে গুরুত্বপূর্ণ রাজকীয় পরামর্শগুলো করা হতো। যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার কথা বলতে পারি আমরা, যেখানে গুরুত্বপূর্ণ ডিসিশন আইন তৈরি হয়, ঠিক একইভাবে যেখানে গোসলখানায় কি হতো, বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আলোচনা হতো। ওকে, নেক্সট ময়ূর সিংহাসন। তোমরা দেখতে পাচ্ছ, যেটা পারস্যের সম্রাট নাদির শাহ চুরি করে নিয়ে চলে গেছিল কিন্তু ডাকাতি করে। ঠিক আছে, তো বলছে শাহজাহানের তৈরি এই মণিরত্ন খচিত সিংহাসন ছিল মুঘল ঐশ্বর্যের প্রতীক। বার্নিয়ে একে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসাবে কিন্তু বর্ণনা করেছেন। পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা আশ্চর্য জিনিস ছিল এই ময়ূর সিংহাসন। ঠিক আছে, যেখানে বলছে 4 কোটি টাকার উপরে মূল্য সেই সময় বার্নিয়ে উল্লেখ করেছেন, যে 4 কোটি টাকার উপরে মূল্য সেই সময় ছিল। তাহলে এখন কত দাম হবে সেটা ভাবো, এই মানে তোমার যে ময়ূর সিংহাসনের। আচ্ছা, মুঘল সেনাবাহিনীর প্রসঙ্গে কি বলেছেন আমরা একটু জেনে নেই। ফসওয়া বানিয়ে তার গ্রন্থের মধ্যে গঠনের কথা বলছে, পদাতিক, অশ্বারোহী এবং গোলন্দাজ, ভারী ও হালকা কামান বাহিনী ছিল। দেন বেতনের কথা যদি বলি, আমির থেকে সাধারণ সৈনিক পর্যন্ত প্রতি 2 মাস অন্তর অন্তর বেতন পেতেন। নির্ভরশীলতা, সেনাবাহিনীতে হিন্দু রাজাদের ওপর কিন্তু বাদশাহের অনেকখানি নির্ভরশীলতা ছিল। এছাড়া আমরা বলতে পারি বিশালত্ব, দিল্লিকে বার্নিয়ের কাছে কতগুলো গ্রামের সমষ্টি বা বিশাল সামরিক শিবির কিন্তু মনে হতো। ক্লিয়ার? এই কটা জিনিস প্রত্যেককে পড়তে হবে কিন্তু ভালো করে। এবার শহর ও স্থাপত্যের প্রসঙ্গে কি বলেছেন একটু জেনে নেই চলো। তাজমহল বনাম পিরামিডের প্রসঙ্গ, বার্নিয়ে, ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিল তাজমহলকে মিশরের পিরামিডের চেয়েও শ্রেষ্ঠ এক অভূতপূর্ব কীর্তি বলে মনে করতেন। তিনি আগ্রার স্থাপত্যে মুগ্ধ কিন্তু ছিলেন। এছাড়া দিল্লি ও জামা মসজিদের প্রসঙ্গ তুলে ধরেছেন বার্নিয়ের। কি বলছে, দিল্লির জামা মসজিদের ভূয়সী প্রশংসা করেছেন, মানে যথেষ্ট প্রশংসা করেছেন। দেন শহরটিকে যমুনা নদীর তীরে অর্ধচন্দ্রাকৃতি এক বিশাল কেন্দ্র হিসেবেও কিন্তু বর্ণনা করেছেন তিনি এই গ্রন্থটাকে। বলছে অঞ্চল ভিত্তিক বর্ণনা, বাংলা ও কাশ্মীর। এবার সমৃদ্ধ বাংলার কথা তিনি কি বলেছেন, যে কাপড় চোপড়ের প্রধান আড়ত ছিল বাংলা। ধান, চিনি এবং রেশম উৎপাদনে অন্তত সমৃদ্ধ ছিল কিন্তু এই বাংলা। এবং স্বর্গীয় কাশ্মীরের প্রসঙ্গ যদি আসে, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ বার্নিয়ে একে ভারতবর্ষের এথেন্স বা কল্পনাতীত সুন্দর কিন্তু বলেছেন, যেটা কল্পনাতীত সুন্দর একটি জায়গা ছিল। ক্লিয়ার? অর্থনীতি ও সমাজ ব্যবস্থার প্রসঙ্গ কি বলেছেন দেখো, ভূমি ব্যবস্থার কথা বলেছেন। বলছে জমির মালিকানা একমাত্র সম্রাটের, কৃষকদের উন্নতির কোনো পথ কিন্তু এই সময় ছিল না। দেন কৃষক ও কারিগর, বলছে শোষিত অবহেলিত, তাদের প্রতিভার পূর্ণ বিকাশ সম্ভব ছিল না। বর্ণপ্রথা, বর্ণপ্রথার কথা কি বলেছেন, হিন্দু সমাজের 4টি প্রধান ধর্ম যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো কিন্তু বিদ্যমান ছিল, মানে 4টা বর্ণ, চতুর্বর্ণ ভিত্তিক সমাজ কিন্তু এই সময় ছিল। দেন সতীদাহ প্রথার কথা তিনি তুলে ধরেছেন। লাহোরে একটি 12 বছরের বালিকার সতীদাহ হওয়ার মর্মস্পর্শী দৃশ্য কিন্তু তিনি প্রত্যক্ষ করেছিলেন নিজে চোখে। ক্লিয়ার? প্রত্যক্ষদর্শী মানে সরাসরি তিনি কিন্তু নিজে চোখে দেখেছিলেন। এবার শিক্ষা ও বিজ্ঞানের অবস্থা কেমন ছিল। বারাণসী ও সংস্কৃত, বারাণসী ছিল হিন্দুদের সংস্কৃত এবং শাস্ত্রচর্চার প্রধান কেন্দ্র। সংস্কৃতকে হিন্দুরা দেব ভাষা হিসাবে পবিত্র বলে মনে করতে, যেমন সংস্কৃত ভাষাকে দেবনগরী ভাষা বা দেবনগরী অক্ষর কিন্তু বলা হয়, অর্থাৎ এটা দেবতাদের ভাষা বলে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা ও জ্যোতির্বিদ্যার কথা বলছে, বার্নিয়ের মতে হিন্দুরা বা হিন্দুদের শরীরবিদ্যায় বৈজ্ঞানিক জ্ঞানের কিন্তু অভাব ছিল এবং তারা অস্ত্রোপচার জানতো না। অস্ত্রোপচার মানে কি, অপারেশন করতে কিন্তু জানতো না সেই সময়। গ্রহণের কারণ হিসেবে তারা রাক্ষসের গ্রাস কিন্তু মনে করতো। যেমন এখনো দেখবা মানুষ বলে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে রাক্ষস খেয়ে ফেলছে, চাঁদকে রাক্ষস খেয়ে ফেলছে, সূর্যকে, এই জিনিসগুলো কিন্তু তখনও মানুষ বিশ্বাস করতে, এখনো অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু বিশ্বাস করে, তবে সংখ্যাটা এখন অনেকটা কমে গেছে। হিন্দুরা গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারলেও বৈজ্ঞানিক ব্যাখ্যার কিন্তু অভাব ছিল। বলছে যে এটা ভবিষ্যৎবাণী করেছিল যে এই গ্রহণ সম্পর্কে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা কিন্তু দিতে পারেনি। যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, যে চাঁদ, সূর্য এবং পৃথিবীর অবস্থানের কারণে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়, এর কোনো ব্যাখ্যা কিন্তু সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেনি, কিন্তু ভারতীয়রা গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী অলরেডি করে ফেলেছিল। এবার উপসংহার আর মূল্যায়নের প্রসঙ্গ যদি বলি,
1669 সালে ফ্রান্সে প্রত্যাগমন করেন এবং 1670 সালে ভ্রমণ বৃত্তান্ত প্রকাশও করেন। ঐতিহাসিক গুরুত্ব যদি বলি, তার বিবরণী মন্তেস্কু ও কার্ল মার্কসের মতো চিন্তাবিদদের প্রভাবিত করেছিল। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মনোভাব থাকলেও তার লেখায় কিন্তু মুঘল ভারতের এক পূর্ণাঙ্গ চিত্রও কিন্তু পাওয়া গিয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম আজকে লাস্ট পার্ট ইউনিট 1 থেকে। এরপরের দিন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, 100% কমন। এরপরে তোমরা যারা আমাদের অনলাইনে কোর্স জয়েন করবে বা আমাদের কাছে পড়তে চাও, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। আমাদের কাছে সরাসরি পড়লে তোমরা অনেক অ্যাডভান্স লেভেলে ক্লাসগুলো পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা বলবো সেটা কিন্তু আমাদের মক টেস্ট যে হয়, সেই মক টেস্টগুলো কিন্তু দেওয়ার সুযোগ পাচ্ছ আমাদের কাছে, তোমরা সরাসরি অনলাইনে পড়লে পারে, যেটা কিন্তু মানে এইভাবে করে ইউটিউবের মাধ্যমে দেওয়াটা কিন্তু পসিবল নয়। তো মক টেস্টগুলো আমাদের দিতে চাইলে আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে, আমাদের পুরো সেমিস্টারের অল সাবজেক্টের নোটস, ওয়ান লাইনার, ইচ অ্যান্ড এভরিথিং মিলে কিন্তু পুরো সেমিস্টারে একটা সাবজেক্টের জন্য আমরা মাত্র 299 টাকা ফিস নিচ্ছি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।